এর আগে আমি আপনাদেরকে মুক্তেশ্বরী নদী দেখিয়েছিলাম। আজ আমি আপনাদের দেখাবো আরেকটি ভিন্ন জায়গা। আমি এসেছি আমার মামা বাড়ি। এই গ্রামটির নাম খুব সুন্দর। গ্রামটির নাম টুনিয়াঘরা। যশোর থেকে মনিরামপুর আসার পথে কুয়াদা বাজার পার হলে ব্যাগারীতলা বাজারের একটু আগে ডান পাশে এই গ্রাম। আমার শৈশব কৈশোর এই গ্রামের প্রতিটি আলো হাওয়া মাটিকে স্পর্শ করে বেড়ে উঠেছে। আমি সুযোগ পেলেই এই গ্রামে আসি। অপূর্ব একটা গ্রাম, সবুজে ঘেরা, অনেকখানি যান্ত্রিকতা মুক্ত এখনও। এ গ্রামের প্রতিটি গৃহে এখনও বিদ্যুতের বাতি জ্বলে না, কিন্তু কোনো গৃহই অন্ধকার নয়। এখানের অধিকাংশ শিশু স্কুলে পড়তে যায় এবং গ্রামটিতে এখনও প্রচুর ফসলের চাষ হয়। মূলত বাংলার কৃষির যে ঐতিহ্য, ঋতুভিত্তিক ফসলের যে চাষ, এটি এখনও এই গ্রামে বহাল আছে। এ গ্রামের কৃষকেরা এখনও ঋতুভিত্তিক ফসলের চাষ করেন। আমি আপনাদেরকে নিয়ে এসেছি দিঘির পাড়। এটি একটি বিশাল দিঘি। শৈশব থেকে আমি এই দিঘিটাকে এভাবেই দেখছি। কখনো কেউ এই দিঘি দখলের চেষ্টা করেনি। এই দিঘির চারধারের যে সৌন্দর্য, এই সৌন্দর্যকে এই গ্রামের প্রতিটি মানুষ পবিত্রতার সাথে দেখে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন সবুজ ছাউনি, এটি মূলত এই গ্রামের ঈদগাহ ময়দান। এখানে ঈদের জামাত হয়, ঈদের নামাজ হয়। যেহেতু বর্ষাকাল, তাই গ্রামের মানুষ উদ্যোগী হয়ে এখন ত্রিপল দিয়ে ঢেকে নেয় যেন নামাজটিটা সুষ্ঠুভাবে পালন করতে পারে। এই যে দিঘি দেখছেন, এই দিঘির এক প্রান্তে একটি ছোট্ট প্রাচীন স্থাপনা আছে, অনেকটা শ্মশানের মতো। এটা এই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা এইখানে এসে পূজা অর্চনা করে। এই দিঘি দেখছেন, এই দিঘির একটি গল্প আছে। আমি শৈশব থেকে এই দিঘির গল্প শুনতে শুনতে বড় হয়েছি। এই দিঘিটার আমি দূর থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি। আসলে দেখাতে পারবো কি না জানি না। আমি দিঘির অন্য প্রান্তে আছি। এখানে গাছগুলো বোধহয় পানির নিচে চলে গেছে। আমি বরং দিঘির গল্পটা শোনাই আপনাদের। দিঘির অপর প্রান্তে একটি উঁচু ঢিবি আছে। এই ঢিবি নিয়ে এই অঞ্চলের মানুষের গল্প আছে যে এই ঢিবিটির নিচে একটি প্রাচীন জমিদার বাড়ি আছে, যে জমিদার বাড়িটি একটি অভিশাপের কারণে মাটির তলে তলিয়ে গিয়েছিল। এবং এই দিঘিটাকে কেন্দ্র করেও ঠিক একই রকম গল্প আছে। এই দিঘিটা খনন করেছিলেন রাজা। তো দিঘিতে পানি উঠছে না, দিঘির পানির জন্য চতুর্দিকে হাহাকার। এমন সময় রাজা স্বপ্নে দেখলেন যে তার 7 রানীকে পুকুরের চতুর্দিক দিয়ে 7 পাক দিতে হবে এবং 7 পাক দিলে এই দিঘিতে পানি উঠবে বা জল উঠবে। তো তখন রাজা পরদিন 7 রানীকে পুকুরের চতুর্দিকে তিনি চক্কর দেওয়াতে শুরু করলেন। তো যখন প্রথম চক্কর শেষ হলো, পায়ের পাতা পর্যন্ত পানি উঠল, দ্বিতীয় চক্করে হাঁটু, এভাবে ষষ্ঠ চক্কর দেওয়ার পরে রানীদের গলা পর্যন্ত পানি উঠে গেল। তো সকলেই বললেন যে রানীদের তুলে ফেলতে। তখন রাজা বললেন যে না, স্বপ্নাদের 7 পাক ঘোরাতে হবে। আমি সব রোগ প্রস্তুত রেখেছি, যদি রানীদের মাথার উপরে পানি উঠে যায় তাহলে তারা রানীদের উদ্ধার করবে। তো যথারীতি রানীরা 7বার চক্কর দিলেন এবং পানির নিচে তলিয়ে গেলেন। রাজ্যের সমস্ত মানুষ পুকুরে উঠে সার্চ করেও রানীদের খুঁজে পেলেন না। তো এরপর থেকেই এই দিঘিটা মানুষের কাছে এই অঞ্চলের পানীয় জলের একটা বিপুল উৎস হিসাবে থেকে গেল
এবং কখনোই এই পুকুরের পানি শুকিয়ে যায় না। খরার মধ্যেও এই পুকুরে, এই দিঘিতে পানি থাকে এবং এই দিঘির অপর প্রান্তে আমি যেটা দেখানোর চেষ্টা করছিলাম, এই যে গাছগুলোর এই পাশে এখানে ছোট্ট একটা ঝোপ দেখা যাচ্ছে। এখানে আসলে 7টা কুয়া আছে, যেটা খরার সময় যখন পুকুরের পানি কমে যায় তখন দেখা যায়। 7টা কুয়ার মধ্যে এক ধরনের লতানো গাছ আছে, যে গাছগুলোকে এই অঞ্চলের মানুষ কেরি কদম বলে ডাকে। কদম গাছের মতো পাতা, অনেকটা ছোট ছোট ফুল হয়, তীব্র ঘ্রাণ ফুলের। এবং সবাই বলে যে রানীরা ওই 7টা কুয়ার মধ্যে অবস্থান করেন। আসলে আমাদের লোকগাথা, রূপকথার এই গল্পগুলো বোধহয় প্রতিটি দিঘি, প্রতিটি পরিত্যক্ত প্রাক্তন জায়গা নিয়ে আছে। তারপরেও গল্পটি শুনতে কিন্তু ভালো লাগে, বা শৈশবে শোনা সেই গল্পটা আমরা লালন করি, ধারণ করি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই দিঘিটি আপনাদেরকে দেখানোর। যদিও আজ মেঘলা দিন, এখানে আকাশে যখন রং খেলা করে অপূর্ব সুন্দর। আমার কাছে কিছু স্থির চিত্র আছে, আমি পরবর্তীতে কখনো আপনাদেরকে সেটি দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। আজকে আমি দিঘিটি আপনাদেরকে দেখাতে পারলাম, এতেই আমি আসলে খুব ভালো বোধ করছি। আমি আমার যশোরের আশেপাশে আমার প্রিয় জায়গা, আমার ঐতিহ্যগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি আমার দেশকে ভালোবাসি, আমি গ্রাম ভালোবাসি, আমি আমার শহরকে ভালোবাসি, আমি আমার দেশের প্রতিটি সাধারণ মানুষকে, সরল মানুষদের ভালোবাসি। আর সবাইকে ভালোবাসি বলেই আমি আসলে নিজেকে ভালোবাসতে পারি। আমি নিজেকে চিনি, এটাই আমি, এটাই আমার দেশ, এটাই আমার অস্তিত্ব। সবাই ভালো থাকবেন।